আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমবায়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। দলে দলে আসছেন মুসল্লিরা, ময়দান জুড়ে কঠোর নিরাপত্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ২ দিন এবং হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৩ দিনের রিমান্ডে। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও অনশন। এবং কলা গাছ দিয়ে সুতা তৈরি করে সফল পিরোজপুরের এক ব্যবসায়ী। আঁশ দিয়ে তৈরি হচ্ছে কার্পেট, পাপোশ ও চাদর, রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ভারতের মাওলানা ইব্রাহিম দেলওয়ার আমবয়ানের মাধ্যমে বাদ মাগরিব শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে অংশ নিচ্ছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের তাবলিগের সাথীরা। টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের ইজতেমায় এরই মধ্যে ময়দানে নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন জিম্মাদার মুসল্লিরা। দলে দলে আসছে সাথীরা। ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এভাবেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য ইজতেমায় অংশ নিচ্ছেন তারা। শুরাই নিজামের আওতায় অর্থাৎ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আজকে আসর থেকে আমবায়ানের মাধ্যমে আমাদের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, যাতে মানুষ সবাই দিনের পথে আসতে পারে, সঠিক পথে আসতে পারে। এই জন্যই মানুষ যাতে গুরমায়া থেকে বের হয়ে আসতে পারে। ইতিপূর্বে যেভাবে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হয়েছে, আমরা আশা করি ইনশাআল্লাহ এই বছরও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে। স্টেশন রোড সহ সব জায়গায় লাইটের ব্যবস্থা করেছি এবং আমাদের পানির জন্য পানির যে সমস্যা, ওটার জন্য পানির ভাউচার রয়েছে এবং আমাদের বিভিন্ন মাঠ পাম্পের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭,০০০ সদস্য। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে ২ ধাপে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব শুরু হবে ৩রা ফেব্রুয়ারি। সবশেষ ১৪ই ফেব্রুয়ারি ইজতেমার তৃতীয় পর্ব আয়োজন করার কথা রয়েছে মাওলানা সাতপন্থীদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। এর আগে সকালে মেহেরপুর জেলা কারাগার থেকে আসামি ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাসিম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের মেহেরপুর জেল গেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার রাতে প্রিজন ভ্যানের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। এদিকে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ৫ আগস্ট রিকশা চালক আলামিন গুম ও হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীপক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক এই মন্ত্রীকে মঙ্গলবার রাতে ঢাকা থেকে প্রিজন ভ্যানে পুলিশ নিরাপত্তায় পঞ্চগড় জেলা কারাগারে নেওয়া হয়। সম্প্রতি নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বাধাদানকারীদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক ও পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন বা বেআইনি
বিধিনিষেধ আরোপ করলে তার বিরুদ্ধে দেশে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি। এতেই প্রমাণ হয়েছে বিএনপি দেশ ও মানুষের কথা চিন্তা করে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পলাতক স্বৈরাচার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে পালিয়ে গেছে, এখন রাষ্ট্রকে মেরামতের দায়িত্ব নিতে হবে। খুলনা বিভাগের 4 জেলা কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। কথা আমরা 2 বছর আগে বলেছি, তারও আগে 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছেন। অর্থাৎ বিএনপি যে প্রকৃতভাবে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে, প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আওয়ামী লীগ কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও হরতালের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে তারা শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে নামতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় বক্তব্য রাখেন। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনের সড়কে অনশন শুরু করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে আহতদের হাতে চেক তুলে দেওয়া হয়। স্থানীয় সরকারি পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত জেলার 172 জনকে 1 লাখ টাকা করে 1,72,00,000 টাকার চেক দেওয়া হয়। কলাগাছ থেকে বাণিজ্যিকভাবে তৈরি সুতা এখন সোনালী আঁশে পরিণত হয়েছে। এই আঁশ বিক্রির পথ দেখিয়ে তাক লাগিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনার্ধন দেবনাথ। কলাগাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে কার্পেট, পাপোশ, চাদর, রপ্তানি হচ্ছে বিদেশে। এলাকার গৃহস্থ নারীদের বাড়তি আয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তিনি। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পিরোজপুর উপজেলায় কলাগাছের আধিক্য আশার আলো দেখিয়েছে জনার্ধন দেবনাথকে। এই গাছই এখন তার আয়ের উৎস। গাছ থেকে কলা কাটার পর প্রতিটি গাছ 3 থেকে 5 ফুট খণ্ড করে খোলস ছাড়িয়ে ধুয়ে শুকানো হয় রোদে। তখন অনেকটা সোনালী রং ধারণ করে আঁশগুলো। গ্রামের নারী উদ্যোক্তারা ওই কাঁচামাল প্রতি কেজি 70 টাকা হিসেবে বিক্রি করে। পরে এসব পাঠানো হয় রংপুরের কারখানায়। আমরা এই এলাকায় মোটামুটি ভালোই সবাই উপকৃত হইতে আছে এবং বেশ সচ্ছলতা ভাবে কাজ করতেছে। মহিলারা, পুরুষ, অনেক অনেক মানুষ এই কাজে নিযুক্ত। আপনার একেবারে এইখান থেকে একেবারে ওই অনেক দূর, 4-5 কিলোমিটার দূরে যাবেন, সেখানেও দেখবেন যে এই শুকাইতেছে। আঁশ দিয়ে তৈরি দেশীয় কার্পেট, পাপোশ, চাদর ছাড়াও বিদেশে খুব চাহিদা থাকায় এর উৎপাদন বাড়ছে দিন দিন। বাড়ছে কাঁচামালের চাহিদাও। মাটিতে বা ঘুরিয়া লাচ্ছা শুকাইয়া তারপর আটি করিয়া বানটা মন হিসাবে বিক্রি করে। এতে আমাদের অত্র এরিয়ার লোকজন ভালো লাভবান এবং উপকৃত হইতেছে, নাইলে ওই খোলগুলা সম্পূর্ণ খালে থাকতো। চাষিরা গাছ থেকে কলা সংগ্রহ করার পর যাতে ফেলে না দিয়ে সেই গাছ ব্যবহার করে বাড়তি আয় করতে পারে,
এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের অন্যান্য যারা কৃষক ভাই আছে যারা বিশেষ করে কলা চাষের সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিষয়টা অবহিত করছি এবং যদি আমাদের পরবর্তীতে সুযোগ থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা তাদেরকে আরো ব্যাপক আকারে অবহিত করব যাতে তারা আরো বেশি পরিমাণে এই কলা চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আকার ভেদে একটি কলা গাছে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল বের করা সম্ভব। আর এ কাজের মাধ্যমে নেসারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় 2 শতাধিক পরিবারের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 4টি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক 4 জনকে 15 দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কানাইনগর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা জানান, বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা নদীর মরিচাকান্দি ও কানাইনগর এলাকা থেকে নরসিংদীর রায়পুরার একটি বালু খেকো চক্র গত 1 মাসেরও বেশি সময় ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। রায়পুরা উপজেলার আলোকবলী ইউনিয়ন যুবদল নেতা কাইয়ুম মিয়া চক্রটির নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন ফলের উপরে আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবিতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ মানববন্ধন করা হয়। বাইপাইল আড়ত ব্যবসায়ী কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন মৌসুমী ফলের উপর সরকার যে কর আরোপ করেছে তাতে সমাজের নিম্ন আয়ের মানুষ ফল কিনে খেতে পারছেন না। এতে ক্রেতার অভাবে বাজারে অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন বক্তারা। মানববন্ধনে ফল ব্যবসায়ী ও ক্রেতা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। নড়াইলে ল্যাপটপ ও মোবাইল ফোন চোর চক্রের 7 সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 6টি ল্যাপটপ ও 4টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহদারা খান এসব তথ্য নিশ্চিত করেন। নাটোরের লালপুরে গুড় তৈরি 2টি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করেছে সেনাবাহিনী। দুপুরে লেফটেন্যান্ট রিদওয়ানের নেতৃত্বে সেনাবাহিনীর লালপুর ক্যাম্পের একটি দল উপজেলার আরবাব পশ্চিমপাড়া গ্রামের হামিদুল ইসলাম ও শহীদুল ইসলামের কারখানায় এ অভিযান চালায়। সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে পশুখাদ্য হিসেবে আমদানি করা টিনজাত গুড়ে রং ও সুগন্ধি মিশিয়ে এসব কারখানায় তৈরি করা হচ্ছিল মানবদেহের জন্য ক্ষতিকর গুড়। বেকারত্ব দূর করে যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ময়মনসিংহের গফরগাঁওয়ে 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে আনসার ভিটিবি। উপজেলার পাগলা থানার মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে গবাদি পশু ও মৎস্য চাষ সহ কৃষি বিষয়ে 4টি গ্রামের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিচ্ছেন। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 25 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় ক্রীড়া সংশ্লিষ্টদের সাথে কোনো রকমের আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা বাতিল করার দাবি জানানো হয়। একই সাথে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত অ্যাডহক কমিটি বাতিল করে যোগ্যদের সমন্বয়ে পুনরায় কমিটি গঠনের দাবি জানান বক্তারা। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিরাজগঞ্জ জেলা উন্নয়ন ফোরাম ও দৈনিক কলম সৈনিক এসব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনার রশিদ খান হাসান। অনুষ্ঠান শেষে জেলার উন্নয়নে স্ব ক্ষেত্রে অবদান রাখায় ১২ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ৩টি বিষধর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপগুলো হল খাইয়া, গোখরা, দুধরাজ, দারাস। সকালে এগুলো অবমুক্ত করেন সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ। হবিগঞ্জ বিভাগীয় কার্যালয়ে কর্মকর্তা জিয়াউল হক রাজু, ভানুরঞ্জন অধিকারী ও উমেশ চাকমা এ সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জ সদরের ভাদই গ্রামে খেলা দেখানোর সময় গতকাল এক সাপুড়িয়ের কাছ থেকে সাপগুলো উদ্ধার করা হয়। রাজশাহীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপির ১২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজিম উদ্দিন মনু, বিএনপি নেতা রবিউল আহসান রেজা ও প্রবীণ বিএনপি নেতা আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মালেকা একাডেমিতে শেষ হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন মালেকা একাডেমির প্রতিষ্ঠাতা শওকত আলী, অধ্যক্ষ কামাল হোসেন সহ শিক্ষক ও অভিভাবকরা। এতে দৌড়, বিস্কুট দৌড়, দড়ি লাফ, মোরগ লড়াই সহ বেশ কয়েকটি ইভেন্টে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেন। শরীয়তপুরের সিধুলকুড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি জামুদ্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, শিক্ষা জীবনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। দুদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট। দুপুরে টুর্নামেন্ট উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বান্দরবানের ৭টি উপজেলা ও ২টি পৌরসভার বালক বালিকাদের ১৬টি দল অংশ নিচ্ছে। এদিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বান্দরবানের লাইবিপাড়া বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শহীদ জিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ, বিএনপি নেতা মুজিবুর রহমান মজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও উপজেলা যুব দলের সভাপতি তারেকুল্লাহ চৌধুরী সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।